बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক রসায়নবিদ্যা, নলতা সিনিয়র মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আজকে আলোচনার বিষয় রসায়নবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আমরা গত ক্লাসে পরে আজকে আলোচনা করতে চাচ্ছি গ্রুপ 14 এবং 16 থেকে 14, 15 এবং 16 এই তিনটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তার আগে যে প্রশ্নটা আমাদের গত ক্লাসে করা হয়নি সেটি হচ্ছে যে গ্রুপ 1 এবং 2 এর কার্বনেট সমূহের তাপসহতা বা বাইকার্বনেট সমূহের তাপসহতা, এ ধরনের একটা প্রশ্ন আমাদের আসে প্রায়। কার্বনেট সমূহের বা বাইকার্বনেট সমূহের তাপসহতা জিনিসটা কি? আসলে তাপ দেওয়ার পরে যে সহ্য করতে পারে, সহজেই যে বিয়োজিত হয় না, সেটাই হচ্ছে তার তাপসহতা বেশি। তাপসহতা বলতে এটা আমরা বুঝি যে তাপ দিলাম কিন্তু সহজ সে বিয়োজিত হচ্ছে না, ভেঙে যাচ্ছে না, তাহলে তার তাপসহতা বেশি। আর যে খুব দ্রুত তাপ দেওয়ার সাথে সাথে অল্প তাপেই যে বিয়োজিত হয়, ভেঙে যায়, তাহলে তার হচ্ছে তাপসহতা কম। তো আমরা গ্রুপ 1 এর মৌল আমরা বলেছিলাম যে 1 এর মৌলগুলো সাধারণত খাদ্যধাতু এবং 2 এর মৌলগুলা মৃৎকার ধাতু। তো এই 1 এর লিথিয়াম বাদে অন্য যে মৌলগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অর্থাৎ লিথিয়াম বাদে গ্রুপ 1 এর অন্য যে মৌলগুলো আছে তাদের কার্বনেটগুলো, যেমন সোডিয়াম কার্বনেট আমরা বলতে পারি, পটাশিয়াম কার্বনেটের কথা বলতে পারি। তো ওই লিথিয়াম বাদে অন্য যে কার্বনেটগুলো আছে তাদের তাপসহতা সব বেশি, মানে এরা অনেক সুবিস্তৃত, অর্থাৎ সহজে এরা বিয়োজিত হয় না। সহজে বিয়োজিত হয় না মানে সহজে ভেঙে যায় না। সোডিয়াম, পটাশিয়াম কার্বনেটগুলো সহজে ভেঙে তাদের অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে না। তবে তাদের বাইকার্বনেটগুলো সহজে ভেঙে যায়, ভেঙে যেয়ে অক্সাইড, ধাতব অক্সাইড বা কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তবে লিথিয়াম এবং গ্রুপ 2 এর মৌলগুলা, লিথিয়াম সহ অর্থাৎ গ্রুপ 1 এর লিথিয়াম এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদের কার্বনেটগুলো তাপসহতা কম, অর্থাৎ সহজে ভেঙে যায়। যেমন ক্যালসিয়াম কার্বনেট, সহজে ভেঙে যায়, অর্থাৎ তাপসহতা কম। এর মূল কারণ হচ্ছে লিথিয়ামের তাপসহতা কম থাকার কারণ হচ্ছে আকার ছোট। এর আকার ছোট হওয়ার কারণে ল্যাটিস এনথালপি কম। ল্যাটিস এনথালপি বলতে যে যৌগটি ল্যাটিস অর্থাৎ ল্যাটিস অবস্থায় রাখতে চায় সেই শক্তিটা কম। সেই শক্তি কম থাকার কারণে, ল্যাটিস এনথালপি কম থাকার কারণে এরা সহজে ভেঙে যায়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে গ্রুপ 1 ও 2 এর কার্বনের সঙ্গে তাপসহতা, তাহলে গ্রুপ 1 এর লিথিয়াম ছাড়া অন্য মৌলগুলোর তাপসহতা বেশি, অর্থাৎ সহজে তারা তাপ দিলে সহজে ভাঙে না। অন্যদিকে গ্রুপ 2 এবং লিথিয়াম সহজে তাপ দিলে সহজে ভেঙে তাদের অক্সাইড, ধাতব অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আবার এদের যে বাইকার্বনেট, এই বাইকার্বনেট কিন্তু এরকম ভেঙে যায়, সুস্থিত হয়, মানে ভেঙে যায়, সহজে ভেঙে যায়। তবে গ্রুপ 1 এর চেয়ে এদের সুস্থিত কম, অর্থাৎ গ্রুপ 1 এর বাইকার্বনেট যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় তাদের ভাঙতে, গ্রুপ 2-তে তার চেয়ে কম শক্তির প্রয়োজন হয়। তো এবার আমরা আমাদের আলোচনা গ্রুপ 14 এবং গ্রুপ 14 আমরা আসি। গ্রুপ 14 আলোচনার যেগুলো আছে, বিশেষ করে কার্বন এবং সিলিকন, আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত কার্বন এবং সিলিকনের আলোচনা আমাদের করতে হবে। তো এখানে কার্বন আমরা জানি একটি অধাতু, সিলিকন অর্ধধাতু। কার্বন এবং সিলিকন 6। তো কার্বন হচ্ছে অধাতু, সিলিকন অর্ধধাতু। অর্ধধাতু বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে ধাতু এবং অধাতুর ন্যায় খানিকটা আচরণ করে, এবং সিলিকন এই অধাতু হওয়ার কারণে আজকের দুনিয়ায় যে আমরা সিলিকন চিপসগুলো পাই, যে মেমোরিগুলো পাই, এগুলি ছোট আকার ধারণ করা সম্ভব হয়েছে, ছোট করা হয়েছে, এবং এই ছোট জায়গায় ডোপাইনের মাধ্যমে প্রচুর পরিমাণ জায়গা আমরা দেখতে পাই। তো কার্বন হচ্ছে একটি অধাতু,
কার্বনের আমরা দুইটি রূপভেদ আমরা জানি, দুইটি বিশেষ করে দুইটি জানি, তারও আছে ভূষা কয়লা আছে, আমরা জানি গ্রাফাইট এবং হীরক। আর সিলিকনের ক্ষেত্রে আমরা দেখি যে কার্বন এবং সিলিকন উভয়ই ক্যাটিনেশন ধর্ম। কার্বন সবচেয়ে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখায়, সিলিকন তার চেয়ে একটু কম ক্যাটিনেশন ধর্ম দেখায়। ক্যাটিনেশন ধর্ম মিনস কি? ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে যে ক্যাটিনেশন ধর্মটা একটি মৌল বারবার যুক্ত হওয়ার যে প্রবণতা, একটা মৌল বারবার যুক্ত হয়, আমরা দেখি শিকল তৈরি করতে পারি। কার্বন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে বারবার যুক্ত হয়ে বিরাট আকারে শিকল তৈরি করে, যে কারণে আজ প্রায় প্রতিদিন নতুন নতুন জৈব যৌগের সৃষ্টি হচ্ছে এবং প্রায় 2000-এর উপরে নতুন নতুন জৈব যৌগ পৃথিবীতে আসছে। একমাত্র কারণ হচ্ছে কার্বনের ভিন্ন ভিন্ন শিকল করার কারণে, অর্থাৎ ক্যাটিনেশন ধর্মের কারণে। আর এদের অক্সাইড যেটা আমরা বলি যে কার্বনের অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন। আমাদের প্রশ্ন একটা আসতে পারে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় এবং সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? তার মূল কারণ হচ্ছে যে কার্বন একক অণু হিসেবে বিরাজ করে। কার্বনের যে গঠন আমরা দেখি, কার্বন ডাইঅক্সাইডের যে গঠন দেখতে পাই, কার্বন ডাইঅক্সাইড যে গঠন হিসেবে দেখা যায় যে কার্বনের যে 4টি হাত ছিল, সেই 4টি হাত পূর্ণ হয়ে গেছে, অক্সিজেন 2টি হাত পূর্ণ হয়ে গেছে। সুতরাং এখানে অন্য আরেকটা মৌলের সঙ্গে আরেকটা অণুর সঙ্গে যুক্ত হওয়ার মতো তাদের সামর্থ্য নেই, যে কারণে কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসাবে অবস্থান করে। আর একক অণু হিসেবে অবস্থান করার কারণেই সেটা গ্যাসীয় হয়। কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের গঠন থেকে আমরা দেখতে পাই যে প্রতিটি সিলিকন পরমাণু, কার্বন যেমন চতুর্যোজী, সিলিকনও চতুর্যোজী, কিন্তু এই চতুর্যোজিতার মধ্যে যে জিনিসটা হয় সেটি হচ্ছে প্রতিটা সিলিকন পরমাণু মাঝখানে একটি করে অক্সিজেন যুক্ত থাকে। কার্বন যেমন কার্বনের সাথে যুক্ত থাকে, কার্বনের সাথে যুক্ত থাকে। এখানে যে কাজটা হয় সেটি হচ্ছে যে প্রতিটি সিলিকন পরমাণু আরেকটা সিলিকন পরমাণুর সঙ্গে মাঝখানে একটি অক্সিজেনের মাধ্যমে যুক্ত হওয়ার কারণে সিলিকনের 4টি হাত পূরণ করার ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয়, যে কারণে তারা অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড অণু পরস্পর যুক্ত হয়ে একটি দৈত্যাকার অণু সৃষ্টি করতে পারে। এই দৈত্যাকার অণু সৃষ্টি করার কারণেই সিলিকন ডাইঅক্সাইড সাধারণত কঠিন হয়। এরপরে আমরা দেখি যে কার্বনের যে গ্রাফাইট এবং হীরক, এই দুটি রূপভেদের মধ্যে গ্রাফাইট সাধারণত বিদ্যুৎ পরিবাহী হয়, কিন্তু হীরক বিদ্যুৎ অপরিবাহী হয়। এটা আমরা নবম দশম শ্রেণীতে দেখেছি। সেটি হচ্ছে যে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে আমরা জানি যে ধাতুর সময় বিদ্যুৎ সুপরিবাহী। তার মূল কারণ হচ্ছে ধাতুর সময় ইলেকট্রন ত্যাগ করে এবং ইলেকট্রনগুলো ধাতুর প্রতিটি যদি পরমাণু ইলেকট্রন ত্যাগ করার ফলে যে সেখানে যদি হাজার হাজার পরমাণু থাকে এবং হাজার হাজার পরমাণু প্রতিটি একটি করে, দুটো করে বা 3টি করে ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে হাজার হাজার পরমাণু ইলেকট্রন ত্যাগ করার ফলে যে আয়নগুলো তৈরি হয়, আয়নগুলো ইলেকট্রন সাগরের ভিতরে অবস্থান করে বলে মনে হয়। এবং বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা সাধারণত বুঝি যে ইলেকট্রনের প্রবাহ। ঠিক তেমনি তাহলে আমরা যদি বিচ্ছিন্ন ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রন যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তাহলে সেখানে বিদ্যুৎ অবশ্যই উৎপন্ন হবে, কারণ ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে। ইলেকট্রনের প্রবাহ তৈরি হওয়ার অর্থ হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হওয়া। তেমনি কার্বনের যে কাজটা হয়, বিশেষ করে গ্রাফাইটের যে কাজটি হয় সেটি হচ্ছে যে একটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। এমনভাবে তাদের গঠনটি হয় যে সাপোজ
সাপোজ দেখা যাচ্ছে যে এই যে কার্বন পরমাণুটি এই যে কার্বন পরমাণুটি হলো, এই কার্বনের যে 4টি হাত চাপে 4টি ইলেকট্রন ছিল, এই 4টি ইলেকট্রন এই কার্বন কি করলো, এই কার্বন অপর 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হলো। কিন্তু এই কার্বনের আরও যে একটা ইলেকট্রন থাকলো, 4টি ইলেকট্রন থাকার পরে 3টি ইলেকট্রন 3টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হলো, কিন্তু আরও যে একটা ইলেকট্রন থাকলো, ওই ইলেকট্রনটি মুক্ত অবস্থায় থাকে। ওই ইলেকট্রনটি মুক্ত অবস্থায় থাকার কারণে এমনিভাবে অনেকগুলো কার্বন পরমাণু অনেকগুলো ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকার কারণে গ্রাফাইট সাধারণত বিদ্যুৎ পরিবাহী হয়। আর গ্রাফাইট আমরা দেখেছি যে উড পেন্সিলের ভিতরে যে শলাকাটি থাকে কার্বন, মূলত ওইটি হচ্ছে গ্রাফাইট। আর হীরক যে জিনিসটা হয়, হীরকের ক্ষেত্রে দেখা যায় হীরক একটা কঠিন জিনিস, সলিড খুবই, এটা বিদ্যুৎ পরিবহন করে না। তার মূল কারণ হচ্ছে এই হীরকের যে কার্বন এবং এমনভাবে গঠিত যে কার্বনের যে বাইরে কক্ষপথে যে 4টি ইলেকট্রন আছে, এই 4টি ইলেকট্রন অপর 4টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে দেখা যায় এখানে কোনো মুক্ত ইলেকট্রনের উপস্থিতি থাকে না। মুক্ত ইলেকট্রনের উপস্থিতি না থাকার কারণে হীরকটি কী হয়, বিদ্যুৎ অপরিবাহী হয়। এরপরে যেটা আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে যে কার্বন এবং সিলিকনের ভিতরে কার্বন টেট্রাক্লোরাইড সাধারণত আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন এবং সিলিকন একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও কার্বন টেট্রাক্লোরাইড সাধারণত আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। আর্দ্র বিশ্লেষিত হওয়ার অর্থ হচ্ছে পানির সঙ্গে সে দ্রবীভূত হয়, পানি যে দ্রবীভূত হয় কার্বন টেট্রাক্লোরাইড এটা হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড হয়। তো এর শর্ত হচ্ছে দ্রবীভূত হওয়ার পানিতে আর্দ্র বিশ্লেষিত হওয়ার শর্ত হচ্ছে পানিতে আমরা জানি যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই মুক্ত জোড় ইলেকট্রন স্থান দেওয়ার মতো জায়গা থাকতে হবে। যদি স্থান দেওয়ার মতো জায়গা কোনো যৌগে থাকে তাহলে সাধারণত কেন্দ্র পরমাণুর ক্ষেত্রে এটা হয়। কেন্দ্র পরমাণুর ক্ষেত্রে যদি স্থান দেওয়ার মতো জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে সেটি পানিতে কি হয়, দ্রবীভূত হয়। তো আমরা দেখেছি যে বিশেষ করে কার্বন যে কার্বন হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ের মৌল এবং কার্বন ইলেকট্রনিক্স থেকে দেখি যেটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে কার্বনের যে জিনিসটা দেখা যায় কাজে কার্বন একটি দ্বিতীয় পর্যায়ের মৌল, এখানে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, পি অরবিটাল পর্যন্ত এদের কমপ্লিট, ফাঁকা ডি অরবিটাল থাকে না। ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে এই যে পানির যে মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রন স্থান দেওয়ার মতো জায়গা সেখানে থাকে না। এই জায়গা না থাকার কারণে কার্বন টেট্রাক্লোরাইড সাধারণত পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না। কিন্তু সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে সিলিকনের বাইরে কক্ষপথে যে ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটালের কারণে, ফাঁকা ডি অরবিটাল থাকা মানে সেখানে 5 জোড়া ইলেকট্রন সে স্থান দেওয়ার ক্ষমতা আছে। যে 5 জোড়া ইলেকট্রন স্থান দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এখানে আছে 2 জোড়া। এক জোড়া ইলেকট্রন যদি পানি দিয়ে কি করে, সেখানে সন্নিবেশ বন্ধন সৃষ্টি করতে পারে। ওই ডি অরবিটাল ইলেকট্রন সংস্থা দিয়ে কি করতে পারে, সন্নিবেশ বন্ধন সৃষ্টি করতে পারে। সন্নিবেশ বন্ধন সৃষ্টি করার ফলে যে জিনিসটা হয় যে এটা পানিতে দ্রবীভূত হয়। বিক্রিয়াটি কেমন হয় সেটা হচ্ছে যে সিলিকন
এইরকম একটি ক্লোরিন পরমাণু একটি ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত একটা হাইড্রোজেন, এখানে এইচ, এখানে যে এইচ পানিতে ভাঙলে যেটা এইচ প্লাস ওএইচ আয়ন হয়, এখানে এইচ প্লাস ক্লোরাইড আয়ন মিলে এইচ সেল তৈরি হয়ে যায়, ফলে জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং ওখানে একটি ওএইচ আয়ন বসে। এমনিভাবে সিলিকনের যে 4টি ক্লোরিন পরমাণু আছে, এই 4টি ক্লোরিন পরমাণু 4টি ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত হয়ে ফাইনাল যেটা তৈরি করে সেটি হচ্ছে এসআই ওএইচ এর অল্প। অর্থাৎ বিক্রিয়া যেহেতু হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে সিলিকন পানিতে কি হয়ে যাচ্ছে, দ্রবীভূত হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূতের প্রথম যে কাজ, মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে কার্বন দ্বিতীয় পর্যায়ের মূল্য, তার ফাঁকা কোনো ডি অরবিটাল থাকে না। ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে পানির অক্সিজেন পরমাণু সেখানে স্থান দেওয়ার মতো জায়গা থাকে না। অপরদিকে সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে তার ফাঁকা ডি অরবিটাল থাকে এবং ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সেক্ষেত্রে কি হয়, স্থান দেওয়ার মতো জায়গা থাকার কারণে এরা দ্রবীভূত হয়। এরপরে আমরা গ্রুপ 15 যেটা আসি, গ্রুপ 15 ভিতরে আমাদের নাইট্রোজেন এবং ফসফরাস নিয়ে আমাদের আলোচনা। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ই অধাতু। নাইট্রোজেন গ্যাসীয় কিন্তু ফসফরাস কঠিন। উভয় অধাতু কিন্তু নাইট্রোজেন গ্যাস এবং ফসফরাস কঠিন। নাইট্রোজেন সাধারণত 2 পরমাণু হিসেবে অবস্থান করে, ফসফরাস 4 পরমাণু হিসেবে অবস্থান করে। এটা আমরা দেখি। আরেকটা জিনিস আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে নাইট্রোজেন নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। নাইট্রোজেন নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বলতে নিষ্ক্রিয় গ্যাসগুলির পরে এই নাইট্রোজেনের অবস্থান দেওয়া হয়েছে। তার কারণটা কি? মূল কারণটা হচ্ছে নাইট্রোজেনের যে বাইরের কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, নাইট্রোজেনের বাইরের কক্ষপথে যে 3টি ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ নাইট্রোজেনের পি অরবিটালটি কি থাকে, অধপূর্ণ অবস্থায় থাকে। আমরা জানি প্রতিটি অধপূর্ণ অরবিটাল সাধারণত অধিক স্থিতিশীল। এই 3টি বিজোড় ইলেকট্রন অপর নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি বিজোড় ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সাধারণত নাইট্রোজেন ও নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন গঠিত হয়। 3টি বন্ধন তৈরি করে। 3টি বন্ধন থাকার কারণে এদের নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, এবং এদের বন্ধন দূরত্ব কম হয়, এবং বন্ধন দূরত্ব কম হওয়ার কারণে নাইট্রোজেন পরমাণুগুলো সাধারণত সহজে বিয়োজিত হয় না, সহজে ভেঙে যায় না। সাধারণত 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে গেলে নাইট্রোজেনটি ভেঙে পরমাণুতে রূপান্তরিত হতে। এত তাপ দেওয়া আমাদের জন্য সাধারণ পরিবেশে, সাধারণ পরীক্ষাগারে দেওয়া কষ্টকর, সম্ভব হয় না। এই জন্য নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এরপরে যেটা আমরা আসতে পারি সেটি হচ্ছে যে অ্যামোনিয়া এবং নাইট্রোজেন হাইড্রাইড গঠন করে। নাইট্রোজেন হাইড্রাইড যেমন গঠন করে, ফসফরাস হাইড্রাইড গঠন করে। অর্থাৎ নাইট্রোজেন হাইড্রাইড গঠন করে অ্যামোনিয়া তৈরি করে, আর ফসফরাস হাইড্রাইড গঠন করে ফসফিন তৈরি করে। এবং এই প্রতিটি মৌলের এক জোড়া করে দাতা ইলেকট্রন থাকে। দাতা ইলেকট্রন থাকার কারণে অ্যামোনিয়া এবং ফসফেন উভয়ই হচ্ছে লুইস ক্ষারক। আমরা জানি লুইস মতবাদ অনুসারে যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দিতে পারে তারা হচ্ছে ক্ষারক। সেই হিসেবে অ্যামোনিয়া এবং ফসফিন উভয়ই হচ্ছে লুইস ক্ষারক। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যামোনিয়া ফসফিনের মধ্যে তীব্রতা কার বেশি, অর্থাৎ উভয় খাদ্যধর্মী, কিন্তু তীব্রতা কার বেশি। সেক্ষেত্রে আমরা দেখি যে ফসফিন এবং অ্যামোনিয়ার মধ্যে খাদ্যধর্মিতার দিকে তুলনা করলে সাধারণত আমরা যেটি পাই সেটি হচ্ছে অ্যামোনিয়া অধিক খাদ্যধর্মী। তার মূল কারণ হচ্ছে অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন পরমাণু যে থাকে এবং ফসফিনের যে ফসফরাস পরমাণু থাকে, এই ফসফরাস এবং নাইট্রোজেন একই গ্রুপের মৌল, এবং নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে, কারণ নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল, আকার ছোট হওয়ার কারণে ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। এর তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার পরে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রন দেওয়ার প্রবণতা তার বেশি থাকে। কার তুলনায় বেশি থাকে? ফসফরাসের তুলনায় বেশি থাকে। এই ইলেকট্রন দেওয়ার প্রবণতা ফসফরাসের তুলনায় নাইট্রোজেনে বেশি হওয়ার কারণে মূলত ফসফিনের চেয়ে অ্যামোনিয়া অধিক খাদ্যধর্মী হয়ে থাকে। এরপরে আরেকটা যে জিনিসটা আছে সেটি হচ্ছে যে ফসফরাস এবং নাইট্রোজেন উভয়ই
হ্যালাইড গঠন করে, নাইট্রোজেন এবং ফসফরাস উভয় হ্যালাইড গঠন করে, কিন্তু NCl5 গঠন করতে পারে না, কিন্তু PCl5 গঠিত কেন হয়? নাইট্রোজেনের সাথে ক্লোরিনের সাথে NCl5 গঠন করতে পারে না, কিন্তু PCl5 কেন গঠন করে? তার মূল কারণ হচ্ছে নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, আমরা দেখি যে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ই 3টি করে বিজোড় ইলেকট্রন থাকে, প্রাথমিক পর্যায়ে 3টি করে বিজোড় ইলেকট্রন থাকার কারণে উভয় পরমাণু 3টি ক্লোরিন পরমাণু হ্যালাইড পরমাণুর সাথে সাধারণত এরা কি করে সমযোজী বন্ধন সৃষ্টি করে NCl3 যেমন গঠন করতে পারে PCl3ও গঠিত হয়। অপরদিকে ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে ফসফরাসের যে ফাঁকা ডি অরবিটাল থাকে, পরবর্তী পর্যায়ে ফসফরাসের তৃতীয় অধ্যায় মানে তৃতীয় শক্তির স্তরে যে 3s এর 2টি ইলেকট্রন থাকে, এই 2টি ইলেকট্রন একটি কোথায় চলে যায়? 3d তে চলে যায়। এর ফলে দেখা যায় তার বহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন হচ্ছে? 5টি বিজোড় ইলেকট্রনের সৃষ্টি হচ্ছে। এই 5টি বিজোড় ইলেকট্রন নাইট্রোজেন কিন্তু করতে পারে না, কিন্তু ফসফরাস করতে পারে। ফলে এই 5টি বিজোড় ইলেকট্রন কি হয়? 5টি ক্লোরিন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে PCl5 গঠন করতে পারে। তাহলে দেখা যায় নাইট্রোজেন পার্থক্যের মূল কারণটা হচ্ছে নাইট্রোজেনের যে 2s এর ইলেকট্রনটি ভেঙে যেতে পারছে না, কারণ তার ফাঁকা ডি অরবিটাল নাই। অপরদিকে 3s এর ইলেকট্রনটি ভেঙে d তে চলে যেতে পারছে, কারণ তার ফাঁকা ডি অরবিটাল আছে। অর্থাৎ 5টি বিজোড় ইলেকট্রন সৃষ্টি হতে পারছে এই কারণে। এরপরে আমরা যাতে গ্রুপ 16 এর কথা আসি, সেটা হচ্ছে অক্সিজেন এবং সালফার। অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে আমরা দেখি যে উভয়ই অধাতু, তবে অক্সিজেন হচ্ছে গ্যাস আর সালফার হচ্ছে সলিড। এগুলো দেখি আমরা উভয়ই অধাতু। তেমনি এখানে একটা জিনিস আছে যে পানি H2S তরল, কিন্তু H2S গ্যাস, H2O তরল কিন্তু H2S গ্যাস কেন? এর মূল কারণটা হচ্ছে যে পানি তরল এই কারণে, কারণ পানিতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা এত বেশি, হাইড্রোজেন এত বেশি যে অক্সিজেন ও হাইড্রোজেন যে সমযোজী বন্ধন সৃষ্টি করে, এই বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেন পর্যন্ত নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেওয়ার ফলে দুটি পোলারিটি সৃষ্টি হয়। পোলারিটি সৃষ্টি হওয়ার সাথে সাথে তারা কী করে, একটা আরেকটার সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মধ্যে যুক্ত হয়ে একটা বড় বিরাট আকারের যৌগ গঠন করতে পারে, যে কারণে পানি তরল হয়। কিন্তু H2S ওই ধরনের সৃষ্টি হতে পারে না, কারণ তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য খুবই কম। সালফার এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা প্রায় কাছাকাছি, যে কারণে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য না থাকার কারণে তাদের মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না। পোলারিটি সৃষ্টি না হওয়ার ফলে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হয় না। এই জন্যে H2S গ্যাস কিন্তু পানির তরল। এছাড়া আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাই, সেটি হচ্ছে যে অক্সিজেনের সাধারণত দ্বিপরমাণু হিসেবে থাকে, কিন্তু সালফার অষ্টক পরমাণু হিসেবে থাকে আমরা এতে দেখি। এবং এরা বন্ধন গঠনে বিশেষ করে সালফারের বিভিন্ন ধরনের অক্সাইড আছে, বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। তো আমরা সালফারের যে অ্যাসিডগুলো আছে এগুলো আমাদের বিস্তৃত আলোচনা করা দরকার। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত। আমরা আগামী ক্লাস আবার 16তম গ্রুপ থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।